প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। আপনাদের সাথে আছি আমি ঈশিতা। আজকের আমাদের পুরো এপিসোড জুড়ে হবে গান, ফান, আড্ডা সবকিছুই, কারণ আজকে আমাদের সাথে যে দুজন পাওয়ার গার্লস আছেন আমাদের স্টুডিওতে তারা কিন্তু আমাদের সঙ্গীতাঙ্গনের সুপরিচিত মুখ। আমরা আজকে দেখে নিই আমাদের অতিথিরা আসলে কারা আছেন। আমাদের সাথে আছেন রাহিদা লগ্না, আপু একজন সঙ্গীত শিল্পী। আমাদের সাথে আরো একজন অতিথি আছেন শিল্পী বিশ্বাস, আপু আপনি একজন সঙ্গীত শিল্পী। তো কেমন লাগছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাদের পেয়ে আরো ভালো লাগছে। তো আজকে কি প্রথম শুরুতেই আড্ডা হবে নাকি গান হবে? গান দিয়ে হতে পারে। আচ্ছা, গান দিয়ে হতে পারে। তাহলে আমরা প্রথমে একটু গানই শুনে নেই, শিল্পী আপুর কাছ থেকেই আমরা একটু গান শুনছি। রাগ কইরো না মনের মানুষ, মাফ কইরা দাও আমারে, মনেরও মন্দির থাইকা ভালোবাসি তোমারে। আমি মাঝে তুমি বর্ষি, আমি মাঝে তুমি বর্ষি, টান দিলে আসবো তোমারও চরণ তলে, গড়ায় গড়ায় কাঁদবো। তুমি যা বলবা সব কথা রাখবো, তুমি যা বলবা সব কথা রাখবো, প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচবো। রাগ করো না মনের মানুষ, মাফ কইরা দাও আমারে, মনেরও মন্দির থাইকা ভালোবাসি তোমারে। আপনার এই গানটা অনেক বেশি পপুলার, ভাইরাল হয়েছিল বা হয়েছে, আমরা অনেক শুনেছি। তারপর টিকটক ভিডিও বা এমনিও আমরা ইউটিউবে অনেক দেখেছি, গানটা অনেক ভিউ হয়েছিল অ্যাজ ফার অ্যাজ আই নো। তো মানে যেখানে যাই এই গানটাতে শুরু করতে হয় আর কি, অনেক রিকোয়েস্ট থাকে, অনেক রিকোয়েস্ট থাকে এবং শুনতেও চায়, এই জন্য প্রথমেই গিয়ে ফেললাম। আচ্ছা, আপুর কাছে গান শুনবো, কিন্তু তার আগে হলো বলে দিচ্ছি আপনাদের গান শুনবো শুধু ব্যাপারটা এমন না, আমাদের কিন্তু অনেক আয়োজন আছে। আমরা কুইজ থাকবে, ধাঁধা থাকবে, আপনাদের সাথে আড্ডা তো থাকবেই। তো যিনি বিজয়ী হবেন তিনি কিন্তু পেয়ে যাবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, এবং যিনি রানার্স আপ হয়ে যাবেন তিনিও কিন্তু পেয়ে যাবেন গিফট হ্যাম্পার। তো চলে যাচ্ছি আপুর কাছে, আপু একটু গান শুনবো। আচ্ছা, আমি আমার কোনো মানে একদম যে গানগুলো আমি করি তার বাইরে একটি গান করবো আজকে। একদম মানে গানটি রিলিজও হয়নি এবং হচ্ছে যে আনট্র্যাক, গানটি আমার লেখা এবং সুর করা। আচ্ছা, যেহেতু আমি সঙ্গীতের মানুষ ওইভাবেই করেছি, গাইছি। যাবো আমি পরপারে, সুরের স্রোতে ভাসিয়ে দাও, বাদ্য বাজাও বাদ্য বাজাও, বাদ্য বাজিয়ে বিদায় দাও, বাদ্য বাজাও বাদ্য বাজাও, বাদ্য বাজিয়ে বিদায় দাও। যাবো আমি পরপারে, যাবো আমি পরপারে, সুরের স্রোতে ভাসিয়ে দাও, বাদ্য বাজাও বাদ্য বাজাও, বাদ্য বাজিয়ে বিদায় দাও। সুরের মাঝে সকল বিধান, সুরে পড়ে গীতা কুরআন, সুরের মাঝে সকল বিধান, সুরে পড়ে গীতা কুরআন, সুরে ডাকে আল্লাহ ভগবান, সুরে ডাকে আল্লাহ ভগবান, সুরে আমায় শুদ্ধ করে নাও, বাদ্য বাজাও বাদ্য বাজাও, বাদ্য বাজিয়ে বিদায় দাও, বাদ্য বাজাও বাদ্য বাজাও, বাদ্য বাজিয়ে বিদায় দাও। মানে এত সুন্দর গান ছিল, মানে এটা হার্ট টাচিং বলা যায় বা রূপকে শান্তি দেয় এরকম একটা গান বলা যায়। আর আপনি নিজেই এটা রচয়িতা, সুর করেছেন, গেয়েছেন, মানে যতই প্রশংসা করব কম হয়ে যাবে। তো আসলে গান কেন, গানকে কেন বেছে নেওয়া? গানকে কেন বেছে নেওয়া, আসলে এই প্রশ্নটার উত্তর মনে হয় খুব সহজভাবে দেওয়া যায় না। আসলে প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় সৃষ্টিকর্তা তার বিশেষ জায়গা দিয়ে তাকে ওইভাবেই পাঠানো। যেমন আপনাকে যদি বলি আপু আপনি উপস্থাপিকা কেন, কেমন হবে না? ওইটা আপনার ভিতরে আছে,
যখন সেটা আপনি বুঝতে পারবেন এবং তখন যদি এটা চর্চা করেন প্রকাশটা আপনি হয়ে যায় আর কি, আমার মনে হয়। আর গান পছন্দ করে না এমন মানুষ মনে হয় কেউই নাই। আমি খুব গান পছন্দ করি, গান সারাদিন গেতে থাকি বাসার মধ্যে। যদিও আমি আপনাদের মতো এরকম ট্রেন্ড সিঙ্গার না, বাট গান পছন্দ করি, আমিও পছন্দ করি। জি। তো কখনো মনে হয়েছে যে আসলে গান ছাড়া বাঁচা যায় না বা বাজবো কিনা, হয় না যে আমার তো একদম গান ব্যাপারটা তো আত্মার বা যে কোনো আর্ট যেটাকে আমরা বলি, যে যেটাকে ধারণ করে সেটা তো নিজের মনে হয় যে সোলের সাথে মিশে থাকে, আত্মার সাথে মিশে থাকে ব্যাপারটা, যেটা থেকে দূর করলে মনে হয় যে আমি হয়তো বেঁচে থাকবো, বাট ওইটা আসলে বেঁচে থাকা না, আমার বডি হয়তো বেঁচে থাকবে, আমি সোললি বা মেন্টালি আমি বেঁচে নাই, এমন হয় না ব্যাপারটা? তো তখন এমন হয়েছে বা এমন সিচুয়েশন হয়েছে যখন আপনাকে গান থেকে দূরে সরে যেতে হচ্ছিল বা হচ্ছে এমন কিছু? না, আমার কখনো এরকম হয়নি। তো নতুন ঈদে আমরা কি কোনো গান পাচ্ছি? এবার ঈদে আমার তেমন কোনো প্রিপারেশন নেই, আমি একটু ব্যক্তিগত কাজে আমি ব্যস্ত হয়ে গেছি। আচ্ছা, আসলে লাস্ট আসলে গান কোনটা ছিল? লাস্ট ছিল আমার কেমনে তোরে ভুলি। আচ্ছা, এটা কিছুদিন আগেই মনে হয় রিলিজ হয়েছিল। আচ্ছা, আমরা ওই গানটাও একটু শুনবো, তার আগে আমরা একটু কথা বলে নিচ্ছি শিল্পী আপুর সাথে। আপু কেমন আছেন? এই মুহূর্তে অনেক ভালো আছি। এত সুন্দরী একজন মানুষ, স্মার্ট একটা মানুষ সামনে বসে আছে। থ্যাংক ইউ, আপনাকে অনেক সুন্দর লাগছে এবং কালারটা আপনার সাথে খুব ভালো যাচ্ছে। থ্যাংক ইউ। ইউ আর লুকিং ভেরি প্রিটি। তো গান আসলে কবে থেকে শুরু করা? একদম ছোটবেলা থেকেই? একদম ছোটবেলা থেকে বাবার কোলে, বাবার হাতে খড়ি, বাবার আচ্ছা। কোলে বসে বসে গান। তখন কত 6 বছর বয়স, তখন বাবাই থেকে। গুরু? বাবাই গুরু। পরে অন্যান্য গুরুর কাছে শিখেছি। আচ্ছা, হাতে খড়ি বাবার হাতে কাছে? খড়ি বাবার কাছে। আচ্ছা, তখন থেকে তো গান আসলে কি ব্যাপারটা এভাবে বোঝার কথা না। পড়ালেখাটা ভালো লাগতো না আমার, কখনোই পড়ালেখা ভালোই লাগতো না। আচ্ছা, ওটা কারোই ভালো লাগে না, মা আমারও ভালো লাগতো মা না। বই নিয়ে দুয়ারে দিয়ে আসতো, তারপরে মারবে দেখে ঘরেও যেতাম না, খেলতে খেলতে ওই বই নিয়ে স্কুলে যেতাম। তারপর পড়তে ভালো লাগতো না, কখনোই ভালো কিন্তু লাগতো না। গান গেতে ভালো লাগতো? হ্যাঁ, গানটাকে গান যেখানে গাইতো খেয়ে না খেয়ে বসে শুনতাম ছোটবেলা থেকেই? ছোটবেলা থেকে মাঝারে বাহ। গান গাইতাম। মানে এটা ফোর্সড করে দেওয়া বা বাবা মার না, পছন্দ করা না। এমন কিছু না? মানে পড়ালেখা ভালো লাগে না, গান ভালো লাগে। দ্যাটস গ্রেট। তো বাবার সাথে হাতে খড়ি এমন কোনো স্মৃতি আছে যেটা খুব মনে পড়ে বাবার সাথে গান হ্যাঁ, শেখার সময়? আমার মামার বাড়ি হচ্ছে সাটুরিয়া। এখানে যখন বাবা বেড়াতে গেছে, তা আমার মা ওখানেই থাকতো। আমার মা অনেক মানে খুব মুডি ছিল। আমার বাপের বাড়ির খাবার দাবার তার পছন্দ হতো না, আমি হওয়ার পরে এখানেই থাকতো। তো ওইখানে মাজারে, কালুসা ফকিরের মাজারে গান হয়তো বাবা যাইতো, তখন আমি ভোরবেলা যাইতাম, যাই গান গাইতাম, আমাকে অনেক টাকা দিত, আচ্ছা, অনেক টাকা পাইতাম। তখন চিন্তা করছি যে আরে বাবা, গান গেলে তো অনেক টাকা পাওয়া যায়, এই চানাচুর খাওয়া যায়, বুরিন্দা খাওয়া যায়, আচ্ছা। বিকালবেলা আচার খাওয়া যায়, ওখানে নিয়ে ঘুরে বেড়াইতো। তখন তো 2-4 টাকা তো এটা অনেক অনেক, বেশি, হ্যাঁ, অনেক হ্যাঁ, বেশি। তো ওইখান থেকে আসলে আমার নেশা আর পেশা দুইটা। আরে গান গাইলে টাকা পাওয়া যায়, তার মানে গান গাইতে হবে। তাহলে পরে আমি আবার নিজের টাকা সেটা? নিজের মার কাছে চাইলে 1 টাকা দেয় খুব কষ্টে, খুব জোর করে, হ্যাঁ তো লাগবে না। তো এই কারণেই আসলে নেশা এবং পেশা ওই রক্তের সাথে ছোটবেলা থেকে ঢুকে গেছে একদম। এর মধ্যে কখনো কি কোনো পজ ছিল, ছেড়ে দিতে হয়েছে বা স্কিপ করতে হয়েছে বা পজ দিয়ে রাখতে হ্যাঁ, হয়েছে? একটু পজ ছিল, তারপরে আমি একেবারে ঢাকা চলে আসলাম। আচ্ছা, ঢাকায় এসে প্রফেশনালি ভাবে 2008 সাল থেকে আমার এই অডিও সিডি এগুলো করতে করতে তারপরে ভিডিও ইউটিউব চ্যানেল আসলো। আচ্ছা। তখন এই স্টেজ করি, হাজবেন্ডের কাছ থেকেও না, বাপ মার কাছ থেকেও টাকা নিতাম না। ওই স্টেজ থেকে টাকা নিয়ে কিছু টাকা রাখতাম গানের জন্য, আর কিছু আচ্ছা, টাকা আচ্ছা, দিয়ে নিজের জন্য। আচ্ছা, এভাবে করে করে আজকে আমি আসলে এখানে এসেছি আর কি। দ্যাটস গ্রেট, ইন্সপায়ারিং। আচ্ছা, একটা প্রশ্ন দুইজন আপুর কাছেই করব। প্রথমে চলে যাচ্ছি লগ্না আপুর কাছে, যে সোশ্যাল মিডিয়া আসাতে আমাদের এই গানের প্রসারটা এবং প্রচারটা কতটুকু বেড়েছে বলে মনে করেন? না, অনেক বেড়েছে একদম। এখন তো হাতে হাতে সবাই দেখতে পাচ্ছে, একটু জাস্ট মোবাইলটা হাতে থাকলে সে সব কিছু করতে পারছে। এবং মানে প্রসারটা অনেক বেশি হয়েছে আগের থেকে আমার মনে হয়। মানে আগে যেরকম একটা পরিকল্পনা করে অনেক বেশি প্রচারের জন্য অনেক কিছু টেলিভিশনে যেতে হতো, পত্রিকাগুলো, এবং হচ্ছে যে অনেক বেশি এটা আয়োজন করে যে রিলিজ করতো, এখন এরকম প্রয়োজন হয় এটা না। অটোমেটিক্যালি হ্যাঁ, প্রমোট এটা হচ্ছে। মানে আপনার যারা অনুসারী তারা আপনাকে ফলো করবে, যারা আপনার গান ভালোবাসে তারা আপনাকে ফলো করবে, এবং তাদের জন্য তো আপনি গান করেন। দেন আপনি আপনার ফেসবুকে পোস্ট করে দিলেই মনে হয় সেটা সবাই জেনে যায়। আপু, আপনার কি মনে হয় যে আমাদের সোশ্যাল মিডিয়া আসলে গানের প্রচার প্রসারে কতটুকু অবদান রাখছে? আমি বড়দের কাছে শুনেছি আগে বস্তা বেঁধে ওই মানে সিডিগুলা নিয়ে দোকানে দোকানে দিয়ে বেড়াতো। ওই সময়টা আমি একটু পেয়েছিলাম,
সোনা পাখি গানের সময় আচ্ছা। আমি কিছু সিডি দোকানে দোকানে দিতাম, টাকাও নিতাম। হ্যাঁ, তারপর এভাবে করতে করতে ইউটিউব চ্যানেলটা চলে আসলো। তারপর হচ্ছে করোনা, এরপরে কিছুদিন গান গাইতে ছিলাম, স্টেজ করছিলাম। তারপরে ইউটিউব চ্যানেল যখন আসলো তখন একেবারে ঢুকে গেলাম ইউটিউব চ্যানেলের মধ্যে। এটা করোনার মধ্যে থেকে শুরু হয়ে আজকে আমি এই পর্যন্ত আমি বলবো আমি একটা সফল একজন নারী। সফল আমার মেয়ে আমার ইউটিউব চ্যানেলটা খুলে দিছে। তখন আমার কাছে আসলে অল্প কিছু টাকা ছিল না, মায়ের কাছে টাকা ধার করেছিলাম। যে তখন চিন্তা করছি যে আসলে স্টেজ করছি, অনেক টাকা আসছে, টাকা শেষ হয়ে যাচ্ছে। অনেক টাকা আসলে কিন্তু টাকা থাকে না, আর অল্প অল্প আসলে ওটা একটা চাকরিজীবীও কিন্তু সারা মাস চলে, কিন্তু শিল্পীদের হচ্ছে অনেক টাকা আসে, অনেক টাকা শেষ হয়ে যায়। সোনা পাখি গান, তো এই গানটা কি একটু শুনবো আমরা? হ্যাঁ প্লিজ। এই গানটা সোনা পাখি অ্যালবামে ছিল, আর বেলাল খান আর আমি গিয়েছিলাম আর গানটা। বেলাল খানের সুরে আর বেলাল খানের কথা সুরে গানটা। আচ্ছা। শুধু তোরই জন্য কাঁদে মন সোনা পাখি, শুধু তোরই জন্য কাঁদে মন সোনা পাখি, কত সুখে দিন ছিল সবই যে হারিয়ে গেল, আসবি ফিরে তুই সে আশায় থাকি, শুধু তোরই জন্য কাঁদে মন সোনা পাখি, হৃদয় আছে স্বপ্ন আছে নেই শুধু হায় তুই কাছে, তোকে ছাড়া বল না জীবন কিভাবে একা বাঁচে, বিষাদের রং তুলিতে রোজ তোর মুখ ছবি আঁকি, শুধু তোরই জন্য কাঁদে মন সোনা পাখি। বাহ, এই গানটাও অনেক পরিচিত আমাদের, আমিও শুনেছি অনেকবার। আমাদের তখন মেবি কলেজ টাইম ছিল বা কিছু একটা এইরকম কথা। অবশ্য অনেক শ্রোতা ভক্তরা বলে যখন আমি গানটা গাইতে যাই, আমাকে অত এই গানে তখন কেউ চেনে না, যখন আমি গান গাইতে যাই তখন মনে পড়ে। গান গাওয়ার পরে হয়তো তোমাদের মতো কাপল থাকে, আমরা এই আপনার গান দিয়ে প্রেম করেছি, আমাদের বাচ্চা হয়েছে, আপনাকে একটু ছুঁতে চাই, আপনার সাথে একটু ছবি তুলতে চাই। আমি দেখেন আমি খুব সাধারণ একজন মানুষ, আমি এমনিতেই আপনাদের সাথে ছবি তুলবো, আপনার ছুঁতে চাই, এইভাবে বলেন না। মানে আমার খুব খারাপ লাগে, মানে যেখানেই যাই মানে এমন করে ওরা ভাবে মনে হয় যে আমি একজন কি আসছি, মানে এরকম। আমরা যেমন অনেক বড় সিনিয়র সিঙ্গারদেরকে দেখলে আমরা যেমন একটা কাকতি বিনতি করি, পা ছুঁয়ে সালাম করি, তারা অবশ্য এরকম বলে যে আমি আপনার গান সেই কলেজ লাইফ থেকে শুনছি। তো এইটা শুনলে আসলে মনটা ভরে যায়। আপু অনেক তো গল্প হলো, আড্ডা হলো, আরো আড্ডা হবে, কিন্তু তার আগে আমরা কিন্তু একটু গেমটা শুরু করতে পারি, মানে যেটা আইস ব্রেকিংটা হয়ে যাক। আচ্ছা, দিদির জন্য প্রশ্ন হলো, পরাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে, এই গানটা আসলে কে গেয়েছিলেন? এই গানটা গেয়েছিলেন আরে পেটে আসছে মুখে। হ্যাঁ হ্যাঁ, পরাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে, গানটি আসলে কে গেয়েছেন? প্রশ্নের উত্তর পরে শুনবো, আগে একটু লগ্ন গানটা গেয়ে দিবেন। বুড়ি হইলাম তোর কারণে, পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে। এখন আপু বলেন গানটি কে গেয়েছেন? গানটি গেয়েছেন আমাদের শ্রদ্ধেয় কাঙ্গালিনী সুফিয়া, উনি লিখেছেন। ঠিক ছিল? হ্যাঁ ঠিক ছিল। ওকে, গ্রেট, আপনি 10 পয়েন্ট পেয়ে যাচ্ছেন, উত্তরটা সঠিক ছিল। এখন কিন্তু আপনার পালা। ঠিক আছে আপু। আচ্ছা, কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া, এই গানের পরের লাইনটা কি? আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। একটু সুরে সুরে শুনি। কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। ওকে লগ্না, আপনিও পেয়ে যাচ্ছেন 10 পয়েন্ট এবং আপনাদের দুজনের স্কোর কিন্তু সমান। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। দেখা হচ্ছে বিরতির পরে। প্রিয় দর্শক, সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ারে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। আপনাদের সাথে আছি আমি ঈশিতা। তো বিরতির পরে ফিরে এসে আমরা আবার একটু গান শুনতে চাই। আগে শুনবো শিল্পী আপুর কাছ থেকে। এই গানটা তরিক আনন্দ ভাইয়ের লেখা, আর সুর হচ্ছে রাফাত আর কি, রাফাত, শাহরিয়ার রাফাত ওর সুর করা, ওর কম্পোজিশন করা। তো আমরা 4 জন মিলে গিয়েছি গানটা। তো এই গানটা হচ্ছে আকাশে উঠেছে বাঁকা ওই চাঁদ, এলো রে এলো এলো খুশির রাত, আলতা দেব পায়ে পায়ে মেহেদি রাঙাবো রাত, ঈদ মুবারক ঈদ মুবারক, ঘরে ঘরে খুশির জোয়ার। চলে যাচ্ছি লগ্নার কাছে। লগ্না, একটু গান শুনবো। আমার 2টা গান খুবই মানুষ ভালোবেসেছে, এবং আমি যেখানে যাই গান দুটার খুবই আমার থাকে, এটাকে কি বলে, রিকোয়েস্ট থাকে যেন গাই। গান দুটো আসলে আমার লেখা সুর করা, এটা একটা মজার বিষয়। আমার লেখা সুর করা গান মানুষ এত ভালোবাসবে, এটা আসলে খুব ভালো লেগেছে। আর একটা গান ছিল দেহতরি, সেটা শুধু আমার একার না, এখানে আমি এবং এঞ্জেল ভাই দুজনের ডুয়েট একটা কন্ট্রিবিউশন ছিল, সুর এবং লেখা দুইটাই। আর এই গানটা যেটা বলছি, ভালো হবে না রে ফল, এই গানটা কিন্তু আমার নিজের লেখা সুর করা, একদম একার আর কি। এই গানটার অনেক রিকোয়েস্ট থাকে, এই গানটা গাইছি। হ্যাঁ, আমি তোরে ভালোবাসলাম তুই করলি ছল, আমি তোরে ভালোবাসলাম তুই করলি ছল, ভালো হবে না রে বন্ধু, ভালো হবে না রে ফল, ভালো হবে না রে বন্ধু, ভালো হবে না রে ফল, সোনার জীবন তামা করলাম তোর কারণে, আমায় ভুলে থাকলি রে তুই অন্য ভুবনে, সোনা জীবন তামা করলাম তোর কারণে, আমায় ভুলে থাকলি রে তুই অন্য ভুবনে, বুকের ভেতর আগুন জেলে বাইরে ঢালে সে জল, বুকের ভেতর আগুন জেলে বাইরে ঢালে সে জল, ভালো হবে না রে বন্ধু, ভালো হবে না রে ফল, ভালো হবে না রে বন্ধু, ভালো হবে না রে ফল। আচ্ছা, আপনার গান শুনে আমি আসলে দুজনে গান শুনে মনে হচ্ছিল যে আর না থামাই, কিন্তু থামাতে তো হবেই। থ্যাংক ইউ। আমরা আরো গান শুনবো। তার আগে আমরা পরিচিত হয়ে গিয়ে আমাদের স্টুডিওতে একজন উদ্যোগী নারী আমাদের স্পেশাল গেস্ট হিসেবে এসেছেন, তার সাথে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। আপনার সম্পর্কে একটু বলবেন, আপনার উদ্যোগ সম্পর্কে একটু বলবেন। আমি হচ্ছে যে আমরা যেখানে থাকি সেই জায়গাটার মধ্যে আমরা মেয়েরা নিজেদের গণ্ডি ছেড়ে কোথাও বেরিয়ে বাইরে গিয়ে কাজ করব, আর সেটা খুব একটা সুযোগ নেই। তো তখন চিন্তা করলাম যে আমার হাজবেন্ডের পাশাপাশি সংসারের যে একটা, প্রত্যেকের সংসারেই দেখা যায় সব কিছু করার পর একটা চাহিদা থেকে যায়, সেটা পূরণ করার জন্য যে আমাকে কিছু করতে হবে। তো আমি ঘরে বসে কি করব? তো আমার বেকিং করাটা আমার খুবই একটা পছন্দের কাজ ছিল। সেই থেকে টুকিটাকি একটু একটু করে শুরু, তখন অনেকেই পছন্দ করে। তো সেখান থেকে আমি ভাবলাম আচ্ছা এবার এটা দেখি সেল করা যায় কিনা। তো আমার বোনরা আমাকে বললো যে তুমি একটা পেজ খুলে শুরু করো। তো প্রথমে একটু ভয় ছিল, আমার হাজবেন্ড তখন সাপোর্ট করেনি, কিন্তু যখন একটু একটু করে শুরু করলাম তখন থেকে সে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছে। এবং তারপরে আমি যেটা করলাম যে আমি যখন নিজে এখন মোটামুটি একটা আমার পরিচিতি চলে আসলো, তারপরে আমি আবার চিন্তা করলাম যে আমার মতো আরও যারা অনেক নারীরা আছে তাদের জন্য কিছু একটা করা দরকার। তখন থেকে আমি তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার, আমি নিজে থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু করি। তো আমি যুব উন্নয়ন থেকে আমি প্রশিক্ষণ দিয়েছি। আর এগুলো করার পর আমার নিজের মনে হলো যে আমি যেহেতু নিজে নিজে শিখেছিলাম, আমি কোথাও ট্রেনিং নেইনি, তখন আমার মনে হলো যে এবার আমার প্রফেশনালভাবে কিছু করা উচিত। আচ্ছা আপু, আপনার গল্প আরো শুনবো, তবে আমি আমার এই দুই গেস্টকে একটু বলে দিতে চাই যে আপুর গল্প কিন্তু শুধু শুনলেই হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এ পর্বে আপুর গল্পের মধ্য থেকেই কিন্তু আমরা আপনাদের দুজনকে দুটো প্রশ্ন করব এবং প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিতে হবে 10 মার্ক করে। আর এটা আসলে উত্তর সঠিক হলো কিনা এটা আমি বলতে পারবো না, এটার বিচারক হবেন আমাদের স্পেশাল যিনি অতিথি আছেন তিনি। তো আপু আবার গল্পটা শুন। তো আমি মূলত আমার পেজ খোলা হয়েছে 2021 সালের জুলাই মাস থেকে। আচ্ছা। তো আমার প্লাস পয়েন্ট ছিল যেটা, অনেকে তো দেখা যায় যে পেজ খোলার পর বসে থাকতে হয়,
তো আমি 2 দিন প্রথম মানে সেকেন্ড ডে থেকে আমি অর্ডার পেয়ে যাই, সেই থেকে আমার চলা শুরু। তো সেখানে আমার ফ্যামিলির লোকরা আমাকে খুবই সাপোর্ট করেছে। তারপর যখন ওই যে বললাম যে আমাকে একটা কিছু প্রফেশনালভাবে কিছু করতে হবে, ফুড হাইজিন বলে একটা কথা আছে, যেহেতু মানুষ হোমমেড একটা খাবার নিবে, তো কেন নিবে, তাদের বাচ্চাদের জন্য সবকিছু হেলথ ইস্যু এখানে সবচেয়ে বড় থাকে, বাচ্চাদের সবকিছু। তো তখন আমি ভাবলাম যে ঠিক আছে, এবার আমার একটা কিছু করা দরকার, আমি কোথায় যাব। তখন আমি একটা ইনস্টিটিউট থেকে আমি বেকিং অ্যান্ড পেস্ট্রি অ্যান্ড বেকারিতে আমি 3 মাসের ডিপ্লোমা কোর্স, মানে পেস্ট্রি শেফ যেটা, সেই কোর্সটা কমপ্লিট করি। আপুর পেজে এখন আমরা সবচেয়ে বেশি পপুলার প্রোডাক্ট বা পপুলার আইটেম কোনটা? চকলেট কেক। চকলেট কেক, এটা হলো যে বাচ্চাদের থেকে শুরু করে আপনার সব বয়সী মানুষেরই মনে হয় পছন্দ, স্পেশালি আমার তো পছন্দেরই। হ্যাঁ, আর আমি মানে আমার চিন্তা ছিল যে আমার চকলেট কেকটা একটু স্পেশাল। আচ্ছা, একটু স্পেশাল, যে নর্মাল চকলেট কেক থেকে এটা একটু অন্যরকম ভাবে আমি তৈরি করি। এটা স্পেশাল হচ্ছে এটার মধ্যে আপনি আমি এটা স্পেশাল হচ্ছে, এটা টেস্ট করার পর বোঝা যায়। না, এটা আমার বিজনেস সিক্রেট। ও আচ্ছা আচ্ছা, বিজনেস সিক্রেট, তাহলে এটা আমরা জিজ্ঞেস করব না। আর অন্যান্য কি কি আইটেম নিয়ে কাজ করা হচ্ছে? আমার ডেজার্ট আইটেমগুলো, আমার মূলত হচ্ছে কেকটাই আমার ফোকাস। আমি হচ্ছে কাস্টমাইজ কেকগুলো নিয়ে কাজ করি, তো আমি আদার্সগুলো করার সুযোগ পাই না। আপুর পেজের নাম বেক এ কেক উইথ নাহিদ। বেক এ কেক উইথ নাহিদ। জি দর্শক, আমরা কিন্তু আপুর নাম বলেছিলাম না, কারণ এই মুহূর্তের অপেক্ষা করছিলাম। পেজের নামের সাথে কিন্তু আপুর নামটা আছে, তো আপু আপনার নামটা শুনে নিব আগে। আমার নাম হচ্ছে তানজিমা আফরিন নাহিদ। আর আমার পেজের মধ্যে আমার লোগোতে খেয়াল করবেন যে নাহিদ নামটা বেশি করে হাইলাইট করা, কারণ হচ্ছে এখানেও হচ্ছে যে আমি সবসময় চাইতাম যে নিজের নামটা, আমাদের যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পর বা মার ঘরে থাকার সময় নামটা ধরে ডাকা হয়, কিন্তু যখন আপনার বিয়ে হয়ে যায়, অমুকের বউ, অমুকের ছেলের বউ, অমুকের মামি, অমুকের চাচি, অমুকের মা, এই জিনিসটা আমার পছন্দ না। আমার মা বাবা এত ভালোবেসে আমার একটা নাম রেখেছে, সেটা কেন মানুষ বলবে না, সেই নামটা কেন হারিয়ে যাবে। সেই জন্য আমার নামটা যেন সবসময় সামনে আসে। আমি আমার নামটাকে খুব ভালোবাসি, আমার মা বাবার দেওয়া, সেজন্য আমি আমার পেজের মধ্যে আমার নামটাকে আমি হাইলাইট করে রেখেছি। নাহিদকে হারাতে চাইনি, নাহিদের যে নামটা এটা হারাতে চাইনি, কারণ নিজেকে খুব ভালোবাসে। আসলে দর্শক, সবারই কিন্তু উচিত নিজেদের ভালোবাসা, আমরা মেয়েরা একটু কম ভালোবাসি নিজেদের। তো নাহিদের কাছ থেকে আসলে আমাদের ইন্সপায়ার হওয়া উচিত যে আমরা নিজেকে ভালোবাসতে হবে। তো আপুরা, আমরা তো আসলে আপুর অনেক গল্প শুনলাম, তো এখন হলো আমাদের কুইজের পালা। তো আপনারা রেডি? কারণ কুইজের সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট তো পেয়েই যাবেন, সাথে কিন্তু পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার ওয়েট করছে। ইয়েস, রেডি? তো আমরা আসলে কাকে প্রথমে প্রশ্ন করব? আমাকে করেন। লগ্নাপুকে। বাবা, অনেক কনফিডেন্ট মনে হচ্ছে, নাকি পুরস্কারের জন্য বেশি এক্সাইটেড? না, নাও পারতে পারি, এই জন্য দিদিকে সাহস দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে। আফরিন আপুর পেজের কোন আইটেমগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়? কেক, চকলেট কেকটা সবচেয়ে বেশি জনপ্রিয়, এবং তার এটা সিক্রেট একটা রেসিপিও আছে তার নিজস্ব, যেটার জন্য তিনি কাউকে বলতে চান না, কিন্তু এটাই সবচেয়ে বেশি পপুলার। আচ্ছা, মানে খুবই মনোযোগ দিয়ে শুনছিলেন মনে হচ্ছে, যেমন আমি খুব ডেসক্রাইব করছেন। আমি খুব ট্যালেন্ট। তো আচ্ছা, আপনি খুব ট্যালেন্ট, খুব কনফিডেন্টলি বলছেন, দ্যাটস গ্রেট। আমরা চলে যাচ্ছি আমাদের জাজ যিনি আছেন তার কাছে। বিচারক আপু, আপনি বলেন, উত্তর কি সঠিক হয়েছে? সঠিক হয়েছে, সঠিক হয়েছে। পেয়ে যাচ্ছেন 10 পয়েন্ট। থ্যাংক ইউ আপু। ইউ ওয়েলকাম। সো আপনার আগের পর্বে ছিল 10, এখন পেয়ে যাচ্ছেন 10, টোটাল কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 20। ওকে, শিল্পী আপু রেডি? ভয় লাগছে, নার্ভাস, এক্সাইটমেন্ট? এরকমই, অনেক কথাই তো বলেছে, কিছুই মাথায় নাই। সবে ভ্যানিশ। আচ্ছা, তাও আমরা দেখিনি আসলে কিছু মনে আছে কিনা। আফরিন আপু পেজ খোলার ঠিক কতদিন পরে প্রথম অর্ডারটা পেয়েছিলেন? 2021। কতদিন পরে অর্ডারটা পেয়েছিলেন? কতদিন পরে একটু মনে করা ট্রাই করি। আসলে স্পেসিফিক্যালি এই কথাটা মনে নাই, কিন্তু আমার মনে হয় যে 1 মাস পরে এরকম মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা হলো যে উত্তর লক করব। হ্যাঁ, মনে হচ্ছে 1 মাস পরে। আচ্ছা, আরেকবার ভাববেন, শিওর? মনে করতে পারছি। ভুল হলে কিন্তু মার্ক পাওয়া যাবে না। একটু চিন্তা করি। পেজ খুলেছিল, এটাও মনে আছে। ও আচ্ছা, মনে হয় 2 দিন পরেই। 2 দিন পরে? হ্যাঁ, আমরা চলে আসলাম 1 মাস থেকে 2 দিনে। 2 দিনে। কোনটা নিব? 2 দিন।
2 দিন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের বিচারক আপার কাছে। আপা, আপনার কি মনে হয় উনি আসলে সঠিক উত্তর দিয়েছেন? উত্তর সঠিক। ও আচ্ছা আচ্ছা, চান্স নিয়ে পরে উত্তর সঠিক দিয়েছেন। 10 পয়েন্ট আপনিও পেয়ে যাচ্ছেন। আপনার জন্য করতালি। লাভ ইউ টু। আমাকেও বলো। থ্যাংক ইউ। চলে যাচ্ছি একটা বিরতিতে, এরপরে এসে আমরা আবারও গল্প করব, গান শুনবো। আফরিন নাহিদ, আপনি আমাদের সাথে এসেছিলেন, আমাদের সাথে জয়েন করেছেন, তার জন্য ধন্যবাদ। আপনার উদ্যোগের জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য, আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর আবারও আমরা অনেক গল্প, আড্ডা, গান, প্রশ্ন, কুইজ সব নিয়ে আপনাদের সাথে ফিরে আসছি। ততক্ষণ সাথেই থাকুন। প্রিয় দর্শক, সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ারে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। আপনাদের সাথে আছি আমি ঈশিতা। আপনারা কিন্তু দুজনই 20-20 আছেন, 20-20 পয়েন্ট। তো 20-তে যেহেতু বুড়ি না, আমরা একটা কথা জানি, তার মানে আমাদের কিন্তু আরো গেম আছে। না, 20-তে বুড়ি তো দূরের কথা, 30 হচ্ছে লাইফ স্টার্টিং। রাইট, দ্যাটস দ্য স্পিরিট। তাই তো। তো আমরা আসলে আরো কিন্তু গেম খেলবো, সেটার জন্য রেডি? ছোটবেলায় গানের কলি তো খেলেছি, রাইট? ধাঁধার আসর। তো আজকে আমাদের যেহেতু দুইজনই গানের মানুষ, তো আসলে আমরা গানের কলি তো খেলছি, এক হিসেবে খেলেই নিচ্ছি। আমরা গান শুনছি, সাথে সাথে আমিও গাচ্ছিলাম হয়তো, কিন্তু গানের সাথে সাথে আমরা একটু ধাঁধার আসর বা ধাঁধা, এটা আপনাদের ধাঁধা বা কুইজ যেটাই বলেন, এমন প্রশ্ন করব যেটা হলো যে একটু ক্রিটিক্যাল বা একটু ঘোরানো ফেরানো। তো সেটার জন্য রেডি? তো এক্সাইটেড লাগছে, মানে ধাঁধার জন্য এক্সাইটেড লাগছে? হ্যাঁ, একটু এক্সাইটেড লাগছে। এই 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 অঙ্গনের মানুষ না তো, ডিফারেন্ট লাগছে, ভালো লাগছে, জানতে চাচ্ছিলাম। তবে ভালো লাগছে। আচ্ছা, তার আগে কি আবার একটু গান শুনবো? ছোটবেলায় পারফরমেন্স করেছিলাম এরকম মেমোরেবল কোনো একটা পারফরমেন্স, যেটা গান গেয়ে অনেক বেশি প্রেজ পেয়েছিলেন, কমপ্লিমেন্ট পেয়েছিলেন? বা আমি তো ছোটবেলায় অনেক মানে রবীন্দ্র নজরুল এগুলাতে পুরস্কার পেতাম, কারণ তখন তো ছোট ছিলাম। এগুলা যে সাপ্তাহিক যে এগুলা ছিল না, এটাকে কি বলে, আমাদের প্রতিযোগিতা হতো না সেগুলাতে, তো তখন এটা তো ছিলই। আর কিছু কিছু যখন স্টেজ পারফরমেন্স করতাম, তখন তো ছোট ছোট মানে কেউ গান গাইলেই অনেক, মানে অনেক কিছু আর কি, সবাই কোলে নিত, মানে খুশি সবাই আর কি, এরকম হতো। তো ওই সময় একটা গান আমি খুব বেশি গাইতাম, রবীন্দ্রসঙ্গীত। এটা গাচ্ছি। হ্যাঁ প্লিজ। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি মৃদুবাই, পিকো কি বা কুঞ্জে কুঞ্জে, পিকো কি বা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গাই, কি জানি কিসের লাগে প্রাণ করে হায় হায়। এই গানটা ছোটবেলায় অনেক গাইতাম, আমার এখনো মনে আছে। আমি স্টেজে গাইছিলাম এবং সবাই আমাকে এসে ঘিরে ধরেছে। আমি অনেক ছোট তখন, আমার মনে হয় এটা আমার স্টেজে, মানে প্রতিযোগিতার বাইরে স্টেজে গাওয়া যে মানুষ, মানে গানটা আমাকে খুব ভালোবেসেছে মানুষজন, এটা মনে হয় সেই গানটা। ছোটবেলায় সবার এটা অনেক পছন্দের গান থাকে, যারা একটু গান পছন্দ করে। আপু, আমরা এখন কি মনে করতে পেরেছি? হ্যাঁ, যে গানটা ওই রমজান মাসে আমরা তো ভোরবেলায় ঘুম ভেঙে যেত, আজান দিত, তো আজানের মধ্যে আমি মায়ের কাছে শুয়ে আছি, গানটা ছিল বিজয় সরকারের, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আসলে গানটা অনেক বেশি ইমোশনাল ছিল। তো পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা বলছি না, কিন্তু অনুষ্ঠান ছেড়ে আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। তার আগে কিন্তু আমরা আমাদের কুইজ যেটা ছিল বা ধাঁধা, সেটা শুরু করতে চাচ্ছি। কে আগে প্রশ্নের উত্তর দিবেন?
খুশি। এবার দিদি। এবার দিদি। আচ্ছা দিদি আপনি? ঠিক আছে। খুবই মানে একদম শান্ত শিষ্ট দিদি এবং তার চঞ্চল বোন এমনই মনে হচ্ছে, ছোট বোনটা খুব চঞ্চল। আসলে তো তাই না দিদি? এবারে নিয়মটা বলে দেই। এবার যে কুইজটা থাকবে সেটা সঠিক উত্তর দিতে পারলে কিন্তু 10 বা 20 না, ডিরেক্ট পেয়ে যাবেন 30। এবং এখানে একটু আছে, কারণ নো কঠিন না। নেগেটিভ অ্যান্সার করলে হলো নেগেটিভ মার্কিং, মানে ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কিং থাকলে ভালো না? হ্যাঁ, চুপ করে থাকলে নেগেটিভ মার্কিং নাই, বাট ভুল উত্তর দিলে -15। চুপ করে থাকার চেষ্টা করব, না পেলে। দিদি না পারলে চুপ করে থাকলে কোনো নেগেটিভ মার্কিং নাই, কিন্তু ভুল উত্তর দিলে -15। ওই সাপলুডের মতো চলে আসবে উপর থেকে নিচে একদম। তো আমরা কি আসলে আপুর কাছে যাব? দিদির কাছে। বিছানাতে শুয়ে থাকি, ঘুমের সাথী আমায় রাখি। বিছানাতে শুয়ে থাকি, ঘুমের সাথী আমায় রাখি। এটা কি? ভেবে বলতে হবে, খুবই সহজ। এখন আমরা আমাদের পার্টনারের কথা নিশ্চয়ই বলবো না, ওইটার বাইরে যাদের পার্টনার নাই তারাও তো শুয়ে থাকেন। তো উনি তো বলবেনই পরে। আপনি কেন এত তাড়াতাড়ি হলো যে গিভ আপ করছেন? আমি পারছি না আসলে। চিন্তা করেন, খুবই সহজ। বিছানাতে শুয়ে থাকি, আমরা শুয়ে আছি বিছানায়, ইমাজিন করেন। ঘুমের সাথী আমায় রাখি। তো আমি বিছানায় শুয়ে আছি, কাকে নিয়ে, কি নিয়ে? পারসন না হোক, অ্যাটলিস্ট কি নিয়ে শুয়ে আছি? এটা তো মোবাইল ফোনটা নিয়ে শুয়ে থাকি। ওমা, আপনি অন্য কিছু নিয়ে ঘুমান না, মোবাইল ছাড়া আপনি ঘুমাইতে পারেন না, এটা কোনো কথা হইলো? কিন্তু মোবাইল কিন্তু মাথার কাছে রাখা ঠিক না। কিন্তু মোবাইলটা নিয়ে কিন্তু আমরা শুই একটু দেখে। বিছানা আর কিছু থাকে না আমাদের মোবাইল ছাড়া? এটা কোনো কথা? ওটা পাচ্ছেন না? আর পাচ্ছি না। একটু চেষ্টা করি, মানে খুবই ইজি, কিন্তু আপনি কেন পারছেন না আমার কাছে সেটাই মনে হচ্ছে। লগ্না, আপনি কি বলতে চান? আসলে বালিশ হতে পারে, গোল বালিশ হতে পারে, কাঁথা হতে পারে। হতে পারে না কোনটা, আপনি একটাই বলেন। আমাকে কি আমার কিছুই দিব না আপনাকে। আচ্ছা তাহলে বালিশ। ও, কিছু না দিলে বালিশ, মানে নাম্বার না কাটলে বালিশ। বালিশই তো, আমরা বালিশ নিয়ে তো শুয়ে থাকি, গোল বালিশ নিয়ে শুয়ে থাকি। আপনি ঠিক বলেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ। কিন্তু আপু আপনি পারেননি, আমি তার জন্য কোনো মার্কস নেই। তবে আপনি একটু স্মার্টলি খেলেছেন, যে কোনো ভুল উত্তর দেননি। হ্যাঁ, এটা লক করার জন্য কোনো কিছুই বলেননি, আপনার মার্ক 20ই থাকলো। থ্যাংক ইউ, ওয়েলকাম। দর্শক, আপনাদের মনে আছে তো, এবার কিন্তু থাকবে আপনাদের জন্য প্রশ্ন, আর আপনারাও সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। পৌঁছে যাবে আপনার ঠিকানায়। আপনাদের জন্য এই সপ্তাহের প্রশ্ন: ঢাকায় আছে, টাকায় আছে, বাংলাদেশে নাই, কলকাতায় দুটো আছে, সারা বিশ্বে নাই। তো উত্তর দিচ্ছেন তো দর্শক, আর জানেন তো উত্তর কোথায় দিতে হবে? আমাদের কুইজের উত্তর দিতে হবে গার্লস পাওয়ার গ্রুপে এবং ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে। আর সেখান থেকে লটারির মাধ্যমে আমরা একজন বিজয়ীকে নির্বাচন করব, আর তার ঠিকানায় পৌঁছে যাবে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আর এখন দেখতে থাকেন আমাদের অনুষ্ঠানের বাকি অংশ। লগ্না জি, তাহলে আমরা একটু গান শুনবো? হ্যাঁ, শুনতে পারি। কখনো টায়ার্ড লাগে এত বারবার যদি কেউ গানের কথা বলে? না, আমার কোনো কিছু, আমার কাছে না পৃথিবীর সবকিছু সহজ। আমি সবকিছু মানে মানিয়ে নিতে পারি। আচ্ছা, একটা লালন সাইজি গান করছি। এই গানগুলো সচরাচর আসলে কেউ করে না, মানে খুবই আনকমন বলতে পারেন, কারণ মানুষ, আমরা লালনে বেশ কিছু কমন গানগুলো কিন্তু শুনে শুনে অভ্যস্ত। এখন যদিও অনেকে আমরা করছি এবং বের করে আনার চেষ্টা করছি যে কি কি গান আছে বা এরকম, আমরা সেগুলা করতে পারি কিনা। তো এরকম একটা গান করছে, এটা সাইজি গান। আমার জীবনের জীবন গোসাই, জীবনের জীবন গোসাই, কোন সাধনে তারে পাই আমি, কোন সাধনে তারে পাই। গেল না রে
মনের ভ্রান্ত পেলাম না সেই ভাবের অন্ত গেল না রে মোহনের ভ্রান্ত পেলাম না সে ভাবের অন্ত বলে মোর লালন ভবে সে মন বলে মোর লালন ভবে সে মন কি করতে সে কি করে যে যাই কোন সাধনে তারে পাই আমি কোন সাধনে তারে পাই। বাহ, আসলে আপনাদের গান শুনছি আর আমি হারিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। তো গান তো শুনলাম, এখন একটু মনে করিয়ে দিচ্ছি, আমরা কিন্তু একটা কুইজ বা ধাঁধা খেলছিলাম, আপু সেটাতে পার্টিসিপেট করেছেন, এবার আপনার পালা। ইয়েস। তো আমরা একটু স্কোরটা জেনে নেই। আপুর ছিলেন 20 পয়েন্টস, এবার কোনো মার্কস আপু কালেক্ট করতে পারেননি, তার জন্য 20তেই রয়ে গিয়েছেন। আর লগ্নাও 20 পয়েন্টস, কিন্তু এখন দেখা যাক লগ্না কি টেবিলটা টার্ন করতে পারে কিনা। না, আমি দিদির সাথে থাকবো, বড় বোনকে টপকে যাবো না। ও আচ্ছা, আপনি কি ছেড়ে দিবেন? না, পারলেও ছেড়ে দিবেন? না না, পারলে ছাড়বো। আচ্ছা, পারলে ছাড়বো না। হ্যাঁ, তো লগ্না রেডি? রেডি। আচ্ছা, তো আপনার জন্য প্রশ্ন হচ্ছে, পায়ের নিচে মাটি নয় আমাকে দিয়ে ঘরটি হয়। পায়ের নিচে মাটি নয়, মাটি নয় আমাকে দিয়ে ঘরটি হয়। আমাকে দিয়ে কিসে ঘরটি হয়? ঘরটি হয়। পায়ের নিচে মাটি নয়, ঘর হয়। তাহলে এটা হচ্ছে টাইলস হতে পারে। টাইলস হতে পারে বললে তো হবে টাইলস না। টাইলস লক করব? অবশ্যই লক। Confident? হ্যাঁ, তাই তো, মাটি নেই, তাহলে পায়ের নিচে তো কিছু একটা থাকতে হবে, সেক্ষেত্রে তো টাইলস হতে পারে, অথবা সিমেন্ট দিয়ে করা কিছু একটা হতে হবে, তাই না? লক। কিন্তু লগ্না তো বলেছিল লগ্না বোনকে টপকাবে না, এটা আমার ভুল হতে নেবে পারে, না। দিদিকে করে দিলাম, আগে এগিয়ে দিলাম। কেমনে এগিয়ে দেওয়া হলো? গেস করেছি, এটা নাও হতে পারে না, কিন্তু কনফিডেন্টলি বলেছিল লগ্না আমাকে যে পায়ের নিচে মাটি নেই, না। কিছু দিদি থাকতে আমাকে হবে। অনুমতি দিয়ে দিয়েছো না যে হ্যাঁ লগ্না পারলে কেন পারলে বলবে না, সেক্ষেত্রে আমি বলে দিয়েছি। আচ্ছা, মানে পোল্টি, তার মানে পোল্টি না, এটা হচ্ছে দিদি বলেছে, তার কথা শুনেছি, ঠিক আছে? পোল্টি দেই মানে আমি সুযোগের ইয়াতে ছিলাম, মানে আমি সুযোগের সন্ধানেই ছিলাম যে দিদি বলুক আর আমি আসলে জিতে যাই। হ্যাঁ, এটাই তো আমি চাইবই, দিদি বলুক, বলেছে, আমি এখন বলেছি। হ্যাঁ, আপনি জিতে গিয়েছেন। তো আপনি পেয়ে গেছেন 30 মার্ক, আপনার পুরো মার্ক 50 আর দিদির 20। কাছাকাছি। তো আজকের উইনার আমাদের লগ্না। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি গত সপ্তাহে আপনাদের মধ্যে কে ছিলেন বিজয়ী। সঠিক উত্তর দিয়ে যিনি বিজয়ী হয়েছেন তিনি হলেন অভিনন্দন আপনাকে। আপনার ঠিকানায় পৌঁছে যাবে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দারুণ আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আজকে খেলায় হেরে গিয়েছেন, কিন্তু আমরা তো আসলে আপনাকে হারতে দিতে চাই না। তো পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে কিন্তু দারুণ আকর্ষণীয় একটি পুরস্কার। আপনি কি রেডি অ্যাকসেপ্ট করার জন্য? হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ। ওয়েলকাম। লগ্না, আপনি তো বিজয়ী, তো কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, বিজয়ী হলে তো ভালো লাগে। দুজনের সমান থাকলে আরো ভালো লাগতো, দিদি আর আমি। কিন্তু আরো গেম খেলতে হতো। ও, তাহলে একজন না একজন হতেই হতে ফার্স্ট। তাহলে ঠিক আছে, তাহলে খুশি, ঠিক আছে। আচ্ছা, আপনার জন্য প্রথম পুরস্কার পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নাও, রুম হিটার প্লাস কুলার। থ্যাংক ইউ, এটা আমার প্রয়োজন ছিল। ওয়েলকাম। থ্যাংক ইউ। আমাদের আসলে দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। অনেক ভালো লাগলো আপনাদের পেয়ে, আপনাদের গান শুনে, আপনাদের লাইফে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করলেন। তো আপনাদের কেমন লেগেছে? আসলে অনেক ভালো লেগেছে। আমি আবারও বলবো যে এত সুন্দর সেট, লাইট, সব কিছু মিলে এত সুন্দরী একজন সুন্দর করে কথা বলতে পারছেন, খুব ভালো লাগছে। ভালো একটা সময় কাটলো।
না, আমার প্রশংসা করছেন, আমি শুনে একটু ব্লাশও করছি। আপনার কেমন লাগলো লগ্না? ভীষণ ভালো লেগেছে, কারণ এটা টোটালি গার্লসদের নিয়ে একটা প্রোগ্রাম, মেয়েদের নিয়ে। আমরা আসলে নারীদেরকে বাদ দিয়ে কখনোই সামনে এগোতে পারবো না। আমরা যদি পৃথিবীর সাথে তাল মিলিয়ে কিছু করতে যাই, তাহলে অবশ্যই মেয়েদের মেধার এবং তাদের যোগ্যতা দিয়ে তাদেরকে সামনে এগিয়ে দিতে হবে। এবং এই যে আজকে চ্যানেল এস এত সুন্দর একটা আয়োজন করেছে আমাদেরকে নিয়ে, গার্লসদেরকে নিয়ে, এটা অনেক বেশি ইন্সপায়ারিং, মেয়েদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে। এখানে অনেক গুণী মানুষজন আসছে, তারা তাদের বক্তব্য রাখতে পারছে, তারা তাদের যে নিজ নিজ ক্ষেত্রে যে কাজগুলো করছে, যে কাজগুলো ওরা করছে সেটাকে তারা প্রকাশ করতে পারছে। এত সুন্দর একটা মাধ্যম আসলে চ্যানেল এস করেছে। এবং আজকে আমরা গান করি, আমাদেরকে ডেকেছে, দিদি এসেছে, দিদি গান শুনলাম, ভীষণ ভালো লেগেছে। দিদি তো অসাধারণ মানুষ, গল্প সবকিছুই ভালো লেগেছে। আপনাকেও ভীষণ ভালো লেগেছে আপনার উপস্থাপনা। যারা আমার দর্শক আছেন, আমাদের বাংলা গান ভালোবাসেন, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনারা আছেন বলেই আমরা গান করি। আসলে আমরা আজকে এখানে বসতে পেরেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই অনেক বেশি বেশি করে বাংলা গান শুনবেন। সবাইকে ধন্যবাদ। আপনারাও ভালো থাকবেন, আপনাদের সময় থেকে আমাদের সময় দিয়েছেন তার জন্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথেই থাকুন, ভালো থাকবেন।